সবাইকে ফুল জোহার, ফুল জোহার, ফুল জোহার। জোহারের সাথে আপনাদের থেকে আসা উচিত ফুল জোহার, ফুল জোহার। আরো জোরে কলকাতা যেন হিলে, কলকাতাটা হিলাও, হিলাতে হবে কলকাতাকে। ফুল জোহার, ফুল জোহার, ফুল জোহার। আদিবাসী আমার রে, আমার রহে, আমার রহে। আদিবাসী জিন্দাবাদ, जिंदाबाद जिंदाबाद आदिवासी जिंदाबाद। जिंदाबाद जिंदाबाद। एक तीर एक कमान, सब आदिवासी एक समान। नारा दीजिएगा, नारा दीजिएगा तो जोर से बोलिए भाई। आदिवासी में दमखम बहुत होता है, जो काम कोई और नहीं कर सकता वो आदिवासी करता है, हर जोखिम वाला काम। तो आदिवासी अपने आप में मजबूत है, आवाज भी वही आना चाहिए, हर कोने से आवाज आना चाहिए कि आज कलकत्ता के इस रोड पर, इस शहर में हम आदिवासी का आगाज हुआ है। जो जंगल का शेर है आज बरसने आया है, तो आप जो है थोड़ा सा दहाड़िए, कहने का मतलब आवाज बुलंद कीजिए। जहां भी मेरी आवाज जा रही है थोड़ा मेरे साथ आवाज मिलाइए, ठीक है। फूल जोहार, फूल जोहार। जय आदिवासी, जय आदिवासी। जय गौरम, जय धर्म, जय धर्मेश। इनिया नेड़ाम हपाड़ाम बुढ़ी बुढ़ा बुढ़ी को के या मने जीवन के जोहार, इनके दया काते चिकाते आले भूमिज मुंडा जाति को नुम राकाबे रेया पेड़े मांगे पे जो तो हरो ओकोए ओकरा तेबे हिया कना माई बाबू आगा मिसी खिली कुकुल जो तो कोके के जरान आपे तनाले जोहार। मारन को लागे से तो सिविल जोहार, उड़ीन को लागे से तो चुआ जोहार। भाई আমরা সবাই আদিবাসী সমাজের লোক এবং আপনাদের জানা দরকার যে আজকে আমাদের আদিবাসী অনেক বিপদে আমরা পড়ে গেছি। বিপদে পড়ার কারণ হলো আমাদের উদারতা, অনেক আমরা সরল মানুষ এবং শান্তিতে বসবাস করতে আমরা ভালোবাসি। আদিবাসী মানে এইটাই, সবাই জানে আদিবাসী অনেক সরল, নিষ্পাপ, উদার এবং যদি রাস্তায় টাকা পয়সা পড়েও থাকে আদিবাসী উঠাবে নাই এবং লোকের জিনিসকে নিজের বলে বলবে নাই, সেটা হলো আদিবাসী। এই জন্যে আমাদের আদিবাসীর উপরে যে সবহিন সত্তা প্রকৃতি, যে সবচেয়ে বড় শক্তি নেচার, আমরা নিজেকে সন অফ সয়েল বলি, ভূমিপুত্র বলি, মানে প্রকৃতির সন্তান, প্রকৃতিকে আমরা মেনে চলি। তার কারণ আমরা সহজ সরল মানুষ, যেভাবে প্রকৃতি ও দিতে জানে প্রকৃতি নিতে জানে নাই, কিন্তু যেভাবে প্রকৃতি নিজের ব্যবহার করে, যখন প্রকৃতি পাগল হয়, প্রকৃতির উপরে অনেক দুরাচার হয়, প্রকৃতির তার জবাব ও তখন দেয়। আদিবাসীও ঠিক তাই, আদিবাসী নিজে খুব তাড়াতাড়ি রাগাতে জানে নাই, বদলা নিতে জানে নাই, সহন শক্তি প্রচুর, কিন্তু সেই সহন শক্তি যখন জবাব দেয় তার সেই সুনামি তখন আসে। তো আমাদের ভাই সব মা বোনেরা, আমাদের আদিবাসীর উপরে অনেক সংকট, হাজার হাজার সংকট, এবং আমরা যদি ইতিহাসের পাতা খুলে দেখি সেখানে আমরা পাই আমাদের এই আদিবাসী সহজ সরল প্রাণীদের উপর নানাভাবে নানা রকম ভাবে ষড়যন্ত্র করে আমাদের আজকে এই দুরাবস্থায় আমরাকে নিয়ে এসেছে। তো আজকে ভাই সব আমাদের নিজের যে দুরাবস্থা, এটাকে আমরাকে পরিবর্তন আনতে হবে এবং আমাদের সমাজের আদিবাসী যুবক যুবতীদের
যারা এখন পড়াশোনা করছে ওনাদের একটা চ্যালেঞ্জ থাকা উচিত যে আমাদেরকে বাঁচতে হবে। এবং আদিবাসী সংস্কার সংস্কৃতি পরম্পরা অনেকই ভালো, অনেক আমাদের বিরাসতে আমাদের অনেক কিছু আছে, সেই সবগুলাকে আমাদের আবার পুনরায় স্থাপিত করতে হবে। যেটা আমাদের আইডেন্টিফিকেশন সংস্কার পরম্পরা বিরাসত যেগুলো আছে আমাদের খুবই ভালো। তো আজকে আমাকে বিশেষ করে বলা হচ্ছে অনেক কিছু, কিন্তু বেশি কিছু না বলে আমি বলতে চাইছি যে কুর্মি যেটা এরা ক্ষত্রিয়, কুর্মি ক্ষত্রিয়, এদের গোত্র কুর্মি ঋষির আধারিত এদের আছে, টোটেমিক নাই। এবং এরা ক্ষত্রিয় যে আছে, ক্ষত্রিয় 3 প্রকারের হয়। একটা রাজা হয় যারা কাজ করবে নাই, আরেকটা হয় সেনা, সে লড়াই করে, আরেকটা হলো যারা পার্ট টাইম সেনা, সেটাকে কৃষক বা এগ্রিকালচারাল ট্রাইব যাকে বলে, সেই বর্ণ ব্যবস্থার ভিতরে এরা আছে। আর আমরা আদিবাসী লোক, আমরা কোনোদিনও বর্ণ ব্যবস্থার ভিতরে নাই, ব্রাহ্মণবাদী ব্যবস্থার মধ্যে আমরা নাই। ব্রাহ্মণবাদী ব্যবস্থায় 4টা বর্ণ থাকে এবং সেই 4টা বর্ণের মধ্যে আমরা কোনো বর্ণে নাই, না আমরা ব্রাহ্মণ, না ক্ষত্রিয়, না বৈশ্য, না শূদ্র, আমরা আদিবাসী। আমরা হিন্দুত্বর যে বর্ণ ব্যবস্থা তার থেকে আমরা মুক্ত, আমাদের কোনো জাতি ব্যবস্থা নাই, আমাদের ভাষা গোষ্ঠী আছে, ভাষা গোষ্ঠী নেই, আমরা সমুদায়, আমাদের কালচারাল গোষ্ঠী যাকে বলে সমুদায়, আমাদের মধ্যে কোনো জাতি ব্যবস্থা নাই। এবং আমাদের যে ভাষা, যদি আমি সাঁওতাল, তো আমার ভাষা গুজরাটেও সাঁওতালি থাকবে, পশ্চিমবাংলাতেও সাঁওতালি, আর তামিলনাড়ু গেলেও আমার ভাষা সাঁওতালিই থাকবে। যদি কেউ আমাদের মুন্ডা, তো মুন্ডা যে কোনো জায়গায় যাবে ওর ভাষা মুন্ডাই থাকবে। বা যদি আরো অন্য কোনো, তো যে যার ভাষা আছে, আমাদের নিজেদের ব্যক্তিগত ভাষা সংস্কৃতি আছে, পরম্পরা আছে। সেই ক্ষেত্রে যখন আমরা কুর্মীরাকে দেখি, কুর্মীদের আমি আগে বললাম ওনারা বর্ণ ব্যবস্থার ভিতরে আছে এবং ওনারা শূদ্র নয়, ক্ষত্রিয়ের ভিতরে আছে। এখন হচ্ছে বিশ্বে 3টা রেস পাওয়া যায়, বিশ্বে 3টা রেস পাওয়া যায়। একটা বলে আপনার কাকুসাইড, মঙ্গলিসাইড এবং নিগ্রোসাইড। সেই রকম আমাদের ভারতবর্ষ যদি আমরা দেখি, আমাদের এইখানেও 3টা রেস পাওয়া যায় মূলত, কোলারিয়ান রেস, দ্রবিডিয়ান রেস, আর আছে আপনার আর্যান রেস। তো সেইখানে আমরা কোলারিয়ান রেস এবং দ্রবিডিয়ান রেস, আমরা অনার্য জাতি এবং আমরা নিজেকে অরিজিনাল বা আদিবাসী বলে আমরা নিজেকে পরিচয় দিই। সেই ক্ষেত্রে অনার্য যারা, অনার্যদের মধ্যে আমরা যত সব, এর মধ্যে আরেকটা রেস যেটা আর্য রেস বলা হচ্ছে, সেই আর্য রেসের মধ্যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, গোয়ালা, কাহার এবং কুর্মীও সেইখানে আছে, মানে ওনারা আর্যর মধ্যে আছে। আমাদের কোলারিয়ান বা দ্রবিডিয়ান রেসের মধ্যে ওনারা নাই, ওনারা আর্য এবং আমরা অনার্য। তো এখানে বলতে চাইছি যে ওনারা প্রথম থেকেই নিজে, ওনাদের যে প্রথমে বললাম যে আমরা আদিবাসী, আমরা সহজ সরল মানুষ, এবং সেই ক্ষেত্রে যদি অন্য সমুদায়ের কাছে আমরা যাই, আর্য বা ওই কুর্মী বা আরো অন্য জাতি সমুদায়, ওনারা অনেক চতুর, চালাক এবং সুবিধাবাদী লোক। আর আমরা সুবিধাবাদী নাই, আমরা যেমন প্রকৃতি সহ্য করে সয়ে নেই যত কিছু, আমাদের মধ্যেও সেই প্রকৃতি গুণ যে আমরা অনেক সহনশক্তি, ধীর, সরল এবং শান্তিতে বসবাসের প্রতি আমাদের বেশি ধ্যান থাকে। কিন্তু সেই শান্তিতে থাকা কিছু গুণ যেগুলো আমাদের মেরিট, সেই মেরিটগুলো আজকে কিন্তু আমাদের কাজে লাগছে না, সেটা অন্যদিকে চলে যাচ্ছে। আমাদের এখন বাঁচতে গেলে নতুন নতুন যে সিদ্ধান্ত, কিছু অ্যাডপ্ট আমাদের করতে হবে। আপনারা যেমন জানেন
যে শিক্ষা শিক্ষা অনেক দরকার আমাদের। শিক্ষায় ওর বিকল্প নাই। এর সাথে সাথে দরকার আমাদের সামাজিক অনুশাসন। সামাজিক অনুশাসন আমাদের অনেক দরকার, এবং সামাজিক অনুশাসন আমাদের কাছ থেকেই অন্য জাতি সমুদায় শিখে নিয়েছে। আমরা লোকতন্ত্রের জন্মদাতা, আদিবাসীরা লোকতন্ত্রের জনক, এবং সেই আদিবাসী লোকতন্ত্রের জনক হওয়া সত্ত্বেও আজকে আমরা সেই লোকতন্ত্রের যে ব্যবস্থা, যা মূল তত্ত্ব, সেটা আমরা আজকে ভুলে যাচ্ছি, যার কারণে আজকে আমরা পিছনে পড়ছি। আমাদের স্বশাসন পরম্পরা আছে, সেই স্বশাসন পরম্পরাটাই তো হলো লোকতন্ত্রের মূল কথা। তো সেই মূল কথা আজকে আমাদের ভুলে যাওয়ার কারণে আমাদের সমাজের ভিতরে অনুশাসন আজকে নেই। তো বলতে চাইছি, যে আদিবাসী লোকতন্ত্রের জনক, সেই আদিবাসীকে আবার পুনরায় কিভাবে আমাদের স্বশাসন পরম্পরাকে দৃঢ় করতে হবে, সেই সব ব্যাপার নিয়ে আমাদের সমাজের বুদ্ধিজীবীকে আমি নিবেদন জানাবো, ওনারা নিজের নিজের সমাজে গিয়ে অনুশাসনের ব্যাপারটা আমাদের সমাজে কিভাবে ভালোভাবে হতে পারে, তার জন্য ওনারা যেন কিছুটা প্রয়াস করেন। এখানে অনুশাসন অনেক বড় ব্যাপার। অনুশাসিত সমাজ যদি থাকে, যদি একটা ছেলে অনুশাসিত হয়, তো সেই ছেলেটার পড়াশোনা ভালো হবে। যদি কোনো ফুটবল প্লেয়ার অনুশাসিত থাকে, তাহলে ফুটবল খেলা ভালো হবে। এই জন্য অনুশাসনের অনেক মেরিট, ওর অনেক গুণ। তো সেই অনুশাসনটাকে আমাদের সমাজে আনতে হবে, যেটা আমাদের আগে ছিল। আমাদের যে পূজা পদ্ধতি, সারুল পূজা, জুগনি বাটিয়া, বরাম বাটিয়া, করম পূজা, সেই সবগুলো তো আজকে কুর্মী সমাজরা ওখানে আপনার ওটাকে খারাপ করার চেষ্টা করছে। সেই করম পূজা আগামী দিনে আপনারা শুনতে পাবেন, ওনারা বলবেন টহরে করম পূজা, টহরে সারুল পূজা। এই রকমের সংস্কার সংস্কৃতি আমাদের আদিবাসীদের যে ওনারা কোন পথে নিয়ে যাচ্ছে, সেই সবগুলো আমাদের দেখতে হবে। করম পূজা আমরা বাড়িতে করি, নিজের ঘরে করি, এবং অনেক বিধিবিধান আছে। সপ্তাহ ভোর থেকে আমাদের তৈরি হতে হয়, তাহলে আমাদের করম পূজা হয়। সারুল পূজা সপ্তাহ 10 দিন থেকে আমাদের তৈরি হতে হয়, এবং একটা ওর দেবস্থান থাকে, সেইখানে পূজা হয়। কিন্তু এরা নিজের তো কিছু জানে নাই, টহরে করম পূজা করে দিবে। ভাই সব, যাতে ওই দিন দেখতে না পাওয়া যায়, আমাদের সজাগ হতে হবে, সচেত হতে হবে। এখন আমি বিশেষ করে বলতে চাইছি যে ওনারা আমাদের ধর্ম সংস্কৃতির উপরে তো হানা দিয়ে দিয়েছে, এবং আমাদের ইতিহাসের পাতায়ও এরা বিকৃতি করতে চলেছে। যেমন ধরুন, আমাদের আদিবাসী সমাজের ভূমি সম্প্রদায়ের যে ঐতিহ্য চুয়ার বিদ্রোহ, সেই চুয়ার বিদ্রোহের নেতা হেঙ্গেলা মাতোরা বলছে আমরা নেতা বটে, ভূমিদের নেতা আমরা। ওনাকে ব্রিটিশ আনিয়েছে, হাজার হাজার গ্রহণ আছে, আফিমের খেতি করতে আনিয়েছে 18 শতাব্দীর পরে। সেই লোকগুলা কারা বাগাল, গরু বাগাল চাষ করতেছিল আমাদের, সেই লোকগুলাকে ব্রিটিশ আনিয়েছে চাষ করার জন্য। এখন ওরা বলছে যে না, আদিবাসীর চেয়ে আগে আমরা। কেমন কথা বলতে শুরু করেছে। আমাদের অনেক সাবধান হতে হবে ওই সম্প্রদায়ের থেকে। আমাদের একজোট দরকার, এবং আমাদের বোঝা দরকার, আজ মাঝি মাতো ভাই ভাই বলা চলবে নাই। ভাই যদি বানাবেন, তাহলে হক অধিকার নিতে চাইবেন। তো মাঝি মাতো ভাই ভাই নাই, আদিবাসী আদিবাসী ভাই। আমরা যত আদিবাসী ভাই, এটা আমাকে করতে হবে। এই স্লোগান, एक तीर एक कमान, सब आदिवासी एक समान। इस भाईचारा को लेते हुए हम लोग को आगे जाना है। अभी देखिए, चुआर विद्रोह में रघुनाथ महतो को लाया गया, और कितनी विवादास्पद बातें हैं, जरा सा भी लाज शर्म हया कुछ नहीं है। जो अपना मानसिकता उनका है, जिस प्रकार का है, जरा सा भी अगर मन में निर्लज्जता का जो सीमा होता है, उसको भी पार कर गया है। थालबुम का इतिहास है, सबसे पहले जो अंग्रेज आए हमारे पश्चिम बंगाल से, इधर से होते हुए 1765 की बातें हैं ये, जब उनको बंगाल, बिहार, उड़ीसा का दीवानी प्राप्त हुआ था ब्रिटिश को। उसके बाद उनको
यहाँ पर रेवेन्यू कायम करना था, सभी राजाओं से मिलना था और राजा के जरिए जमींदार के यहाँ से लगान वसूली उनको करना था। इसी क्रम में वो धालगुम में जाते हैं। इधर में जितने भी थे किसी ने सीधे सीधे आवाज नहीं उठाया, लेकिन सबसे पहले स्वतंत्रता संग्राम में धालगुम राजा, धालगुम एक क्षेत्र है, हमारा जो प्रकृति की जो देवी होती है, प्रकृति की देवी में जिसका कोई रूप आकार हम लोग नहीं दिए हैं, सिर्फ पत्थर होता है। रंगनी, कावड़ी, देवड़ी, गुरमाई सिनी, लखाई सिनी, आकर सिनी, चरका सिनी, घोड़ा सिनी, इसी प्रकार से जो हमारे प्रकृति माँ की जो है हम आराधना करते हैं किस रूप में, जिसका कोई आकार नहीं होता है और हमारे लाया देवी के द्वारा पूजे जाते हैं। तो उसी तरह से माँ रंगिनी की मट्टी धालगुम के राजा, उनके एक जागीरदार रहते हैं जगन्नाथ सिंह। वो सर्वप्रथम 1769 में 5000 भूमि सेना को लेते हुए अपने राजा का सहयोग से अंग्रेजों को खदेड़ने का काम करते हैं। ये कहीं भी गूगल में किसी भी जगह अगर आप खोजेंगे तो ये आपको मिल जाएगा। उस धालगुम का जो हमारा आदिवासी समाज का गौरव है, जो आदिवासी समाज सबसे पहले अंग्रेजों के लिए अपने को निछावर कर दिए, उसके साथ आमना सामना करने का बीड़ा उठाया, उससे लड़ा, वो आदिवासी समाज, उस आदिवासी समाज के इतिहास को विकृत करने का काम महतो समाज के द्वारा किया जा रहा है। और वो वहाँ 3 पीढ़ी लोग लड़ते हैं। जिस प्रकार से वहाँ के जो राजा, धालगुम के राजा, बहुत बड़ा क्षेत्र है उनका, 3 जेनरेशन लड़ाई करते हैं 1769 से लेकर के 1834 तक। धालगुम के राजा जो पहले थे जगन्नाथ देव, उनके साथ उनका एक जागीरदार दमपड़ा के क्षेत्र के 60 मौजा के जो जमींदार थे, खुटकट्टी जमींदार, आदिवासी परिवार से, भूमि समुदाय से, उन्होंने पहला विद्रोह किया। उसके बाद जब धालगुम के राजा का परिवर्तन आता है, रामचंद्र धल बनते हैं। उनके उस अवस्था में जगन्नाथ सिंह के जो बेटे रहते हैं बैद्यनाथ सिंह, वो लड़ाई लड़ते हैं। उसके बाद आता है आपका चित्रेश्वर धवलदेव, जो तीसरा जनरेशन रहता है धालगुम के राजा का, जिन्होंने लड़ाई लड़ी। अब उनके समय में हमारे वीर शहीद रघुनाथ सिंह जी ने अंग्रेजों से लड़ा लिए। तो 3 जनरेशन की बातें हैं और महतो समाज आज बोलते हैं कि नहीं, रघुनाथ महतो धालगुम में प्रथम लड़ाई করেছিল। ওটাও কি বরাভূম রাজার একটা অন্তর্গত, বরাভূমের যে রাজা, ওই বরাভূমের রাজার অন্তর্গত ওখানেও আরো অনেক খুটকাটি জমিদার আমাদের আদিবাসী সমাজের, ভূমি সমাজের, যেমন মুন্ডা মানকি যেমন বলে তোমার পাশে এরিয়ায় খুঁটি, বুন্দু, কামার, রামগড়, হাজারিবাগ ওই পাশে, আমাদের এদিকে বলে পাইক, সর্দার, ঘাটওয়াল, এইভাবে। তো সেইখানের একজন সাধারণ লোক, ওর রঘুনাথ মাহাতোর কোনো জন্মস্থান নাই, ওর বংশাবলীর কোনো পরিচয় নাই, এবং ওনাদের এই যে চেষ্টা, অনেক অনেক ঘটনা ঘটেছে। 2000-এর পরে, ঝাড়খণ্ড হবার পরে মাহাতোদের ইচ্ছা হলো যে আমরা কি করে আদিবাসী হব, তাহলে ওই মুখ্যমন্ত্রীর চেয়ারটা আমরা পাবো। ওনাদের লক্ষ্য কর্মী হওয়া, কর্মী আদিবাসী হওয়ার চেষ্টা ওনারা করছেন। প্রথমত ওনাদের চেষ্টা যে আমাদের চাকরি বাকরি হবে, সেই সব জায়গায় মাহাতোরা যাবে এবং সেইখানে কি করে আমাদের যে মুখিয়া এবং জেলা পরিষদ, এমএলএ, এমপি, সেই সব জায়গাগুলা এবং মুখ্যমন্ত্রী ঝাড়খণ্ডের মাহাতোরা কি করে হবে, তার জন্য ওরা সুনিয়ত ঢঙ্গে এই কর্মী আন্দোলনটাকে আদিবাসী প্রচেষ্টায় ওরা লেগে গেছেন। তো আমাদের সাবধান হতে হবে যে ওনারা কোনো কারণে হতে পারবেন নাই, তবে আমাদেরও সচেষ্ট হওয়া দরকার আছে। আমি কিছু একটা কথা আপনাদের কাছে বলছি, ওনারা কিভাবে এ করেছে দেখুন। ওই রঘুনাথ মাহাতোকে স্থাপিত করার জন্য যে প্রথম লড়াই রঘুনাথ মাহাতো করেছে, ভারতের প্রথম লড়াই, মানে লাজ লাগে নাই।
যার ইতিহাসে গুগলে যে কোনো জায়গায় আপনারা খুঁজবেন শালবনের লড়াই, রাজা জগন্নাথ ধল এবং ওর সাথে ওর জমিদার জগন্নাথ সিং উনি লড়াই করেছেন। প্রথম লড়াই এইটা, সেই লড়াইটাকে রঘুনাথ মাহাতোর নামে শ্রেয় দিতে চাইছে এবং নিজেকে স্থাপিত করতে চাইছে। আর আমরা ভালো করে দেখতে পাচ্ছি যে উনাদের আগমন ব্রিটিশরা ওনাকে এনেছেন আমাদের ইউপি, বিহার, আরো অন্য মহারাষ্ট্র, গুজরাট ওই দিক থেকে এসছে। এবং 18 শতাব্দীর পরে যখন ওনারা আমাদের এখানে ছিলেন নাই, তো ওনারা লড়াই করলেন কোন থেকে? এবং ওনাদের যে জন্মস্থান ওনারা বলছেন রঘুনাথ মাহাতো বোরাভূমের অন্তর্গত চান্ডিল ভুটিয়াডি বলে একটা গ্রাম, যেটা আমাদের আদিবাসী সমাজের গ্রাম, আমাদের ভূমিজ গ্রাম। সেখানে কোনো মাহাতো ছিল নাই সেই সময়ে, ওনার ওখানে জন্ম। এখন আপনারা একটু তথ্যটা লক্ষ্য করুন, ওনাদের একটা 2000-এর পরের কথা। আর কাল্পনিক সৃজনকর্তা মানে রঘুনাথ মাহাতোর জন্মদাতা আমাদের ভূতপূর্ব সাংসদ শৈলেন্দ্র মাহাতো, উনি জন্ম দিয়েছেন 2006-এ। রঘুনাথ মাহাতোর জন্ম হয় 21 মার্চে এবং ওই 2006-এ একটা সমাচার পত্রিকায় উনি একটা লেখ লিখেছিলেন 2006-এ। এবং যে কোনো বইয়ে আজকে উনি যে কথাগুলো বলছেন সব 2000 পরের। অরণ্য পুরুষ বা এক নজরে পুরুলিয়া, দ্য পিপল অফ ইন্ডিয়া ইনক্লুডিং বিহার অ্যান্ড ঝাড়খণ্ড, বা আরো ঝাড়খণ্ডের আছে একে ধানের একটা বই, সেগুলো সব কটা বই। বা শৈলেন্দ্র মাহাতো যে লিখেছেন সমর কথা, সেটাও 2000-এর পরে। মানে যা কিছু রঘুনাথ মাহাতোর যা কিছু লেখা উনি দেখাচ্ছেন 2000-এর পরে। 2000-এর আগে কোনো ঐতিহাসিক ভিত্তি রঘুনাথ মাহাতোর কোথাও নাই, কোনো জায়গায় নাই, কোনো গেজেটিয়ার বা কোনো সরকারি দস্তাবেজ বা কোনো ইতিহাসের বইয়ের পাতায় কোনো জায়গায় উল্লেখ নাই। কিন্তু সেই যে নির্লজ্জ সমাজের লোকরা যে কিভাবে ওরা নিজেকে স্থাপিত করার জন্য মানে মিথ্যা মিথ্যা ইতিহাসের রচনা করেছেন, কাল্পনিক ষড়যন্ত্র করে কাল্পনিক ভাবে স্থাপিত করতে চাইছেন।